হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভীষণ ভালো আছেন। স্বাগতার সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের পর্তুগালে চতুর্থ দিন। আপনাদেরকে আমার আগের পর্বে দেখিয়েছিলাম আমরা কিভাবে পর্তুগালের একদম দক্ষিণ থেকে পুরোটা গাড়ি চালিয়ে পর্তুগালের উত্তরে পোর্তো শহরে পৌঁছালাম। আজকে আমরা পোর্তো শহরটা ঘুরে দেখব, সেখানে সাইট সিইং করে তারপর সেখান থেকে পৌঁছে যাব পর্তুগালেরই উত্তর পূর্ব দিকের আরেকটা জায়গা, যার নাম হচ্ছে দুরো ভ্যালি। আজকে আমাদের স্টের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড করা ছিল, তাই আমরা এখানে একটু ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে সেরে নিয়ে একটু তাড়াতাড়ি রওনা দেব, যাতে নতুন জায়গায় পৌঁছে যেতে পারি সন্ধে হওয়ার আগে। পোর্তো শহরে প্রচুর বাংলাদেশি আর ইন্ডিয়ান খাবারের দোকান আছে, তাই ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে সাইট সিইংটা যদি কমপ্লিট করতে পারি তাহলে একটু যে কোনো খাবারের দোকানে বসে বেশ পেট পুড়ে খাওয়া দাওয়া করা যাবে। আমরা এখানে পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছি। পার্কিংয়ে গাড়ি রেখে ওই দূরে প্যালেসটা দেখা যাচ্ছে। ওই প্যালেসটায় আমাদের যাওয়ার টাইম হবে না। আমরা এখন গাড়ি রেখে হেঁটে এই যে সামনে যে ক্যাথিড্রালটা দেখা যাচ্ছে সেই ক্যাথিড্রালটা দেখতে যাব। Yes, yes. Is it open to park here? I don't know. I check also. Is need to take a ticket? I don't know. I don't find anything. স্নিগ্ধ এখানে বুঝতে পারছে না পার্কিং এর কি ব্যাপার। But ahora no se da casa the tickets. Eu não tenho. তাই একে জিজ্ঞেস করছে Tá nada. É porque eu também não estou. এখানে পার্কিং করা যাবে কিনা। এই অঞ্চলে পার্কিং পাওয়াটা ভীষণ মুশকিলের ব্যাপার। ক্যাথিড্রালের এখানে একটা ঘড়ি দেখা যাচ্ছে, ঘড়িতে এখন সময় 10:05। এই যে 10:05 ঘড়ির সময়। চলুন দেখি ক্যাথিড্রালের ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য কত কি টিকিট কাটতে হয় সেটা দেখা যাক। প্রচণ্ড ঠান্ডা আজকে, টেম্পারেচার যতটা না কম তার থেকে হাওয়া দিচ্ছে খুব বেশি, যার জন্য শীত করছে খুব। অপূর্ব সুন্দর এই জায়গাটা। এই যে ক্যাথিড্রালের বিল্ডিংটা, ভীষণ সুন্দর আর্কিটেকচার। একটু কাছ থেকে দেখাই। আমরা খুব সকালে চলে এসেছি বলে এখন লোকজন খুব কম। এমনিও এখানে উইন্টারে লোকজন কমই হয়, মানে ট্যুরিস্ট সাধারণত কম থাকে। সামারে প্রচণ্ড বেশি ট্যুরিস্ট থাকে, রাশ থাকে এখানে। আর এত সকালে এসেছি বলে এখন তো ট্যুরিস্ট আরোই কম। সূর্যের প্রথম আলোয় শহরটা দেখতেই অন্যরকম লাগছে, একদম সোনালী রঙের সূর্যের আলো। ওই যে দূরে ট্রেন যাচ্ছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। এই যে এখানে টিকিটের মূল্য লেখা রয়েছে,
বড়দের জন্য 3 ইউরো করে টিকিট, আর 10 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট কাটতে হবে না। আমরা টোটাল 6 ইউরো টিকিট কেটে ঢুকে পড়লাম এই ক্যাথিড্রাল দেখতে। আমি আমার আগের পর্বেও আপনাদেরকে জানিয়েছিলাম যে এই পুরো পর্তুগাল দেশটা কিন্তু তাদের সেরামিকের কাজের জন্য খুবই বিখ্যাত, মানে যেটাকে আমরা টাইলস বলে থাকি। এই দেখুন এই দেওয়ালটা, তাদের পুরো দেশের প্রাচীন ইতিহাস এই দেওয়ালে কি সুন্দর সেরামিকের কাজের মাধ্যমে দেখানো হয়েছে। আলোটা এমনভাবে রিফ্লেক্ট করছে বোঝা যাচ্ছে না। অপূর্ব সুন্দর কাজ। এক পাশে এরকম কোর্টিয়ার্ড রয়েছে। আমরা এখন এই ক্যাথিড্রালের যে মেইন চেম্বার, মানে যেখানে জিজাসের মূর্তি রাখা রয়েছে, সেইখানে প্রবেশ করেছি। পোর্তো শহরে যত প্রাগৈতিহাসিক পুরনো বিল্ডিং বা স্ট্রাকচার রয়েছে তার মধ্যে এই পোর্তো ক্যাথিড্রাল হচ্ছে সবথেকে পুরনো। আপনারা দেখলেন বাইরে রিস্টোরেশনের কাজ চলছে, মানে যেই অংশগুলো আবার রিপেয়ারিংয়ের দরকার সেই অংশগুলোকে এখানে রিস্টোর করা হচ্ছে। আর এই যে এখানে দেখুন যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এখানে কি সুন্দর একটা ছোট বেলেন সাজানো হয়েছে। বেলেন মানে যীশুখ্রিস্টের গ্রামের যে পরিবেশ, যেখানে সে জন্মেছিল, বড় হয়েছিল, সেই জায়গাটাকে বিভিন্ন ছোট ছোট পুতুলের মাধ্যমে এরা সাজায়। যেমন আমরা ঝুলনের সময় রাধাকৃষ্ণ সাজাই, ঠিক সেরকমই এরা এখানে ক্রিসমাস উপলক্ষে বেলেন সাজায়। বাকি সব ক্যাথিড্রালের মতনই এরও ভেতরে সকলেই কিন্তু নীরবতা পালন করছে। প্রচুর ভিজিটার ভেতরে রয়েছে, তারা ঘুরে ঘুরে সমস্ত ক্যাথিড্রালটা দেখছে। কিন্তু একটা জিনিস বলতেই হবে, সকলেই কিন্তু নীরবতা পালন করে চলছে, কারণ যারা জিজাসকে ফলো করে তারা এখানে বসে যাতে তাদের দেবতাকে প্রার্থনা জানাতে পারে নির্বিঘ্নে, সেই জন্য সকলেই চেষ্টা করছে যাতে নীরবতা পালন করা যায়। রোমান গথিক স্টাইলে নির্মিত পোর্তো ক্যাথিড্রালের ভেতরটা কিন্তু খুবই সুন্দর। ইউরোপের বাকি দেশের সমস্ত ক্যাথিড্রালের মতোই এরও ভেতরে সোনালি রং দিয়ে বিভিন্ন রকমের কারুকার্য করা। আপনারা যারা পোর্তো শহর ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই ক্যাথিড্রালটা একবার ঘুরে যেতে পারেন, কারণ এখানে প্রবেশ মূল্য ভীষণই রিজনেবল। 3 ইউরো করে নিচ্ছে বড়দের জন্য, আর বাচ্চাদের 10 বছরের নিচে একদমই ফ্রি, তাদের কোনো টাকা লাগছে না। কিন্তু এই ক্যাথিড্রালের ছাদ থেকে পোর্তো শহরের যে সুন্দর দৃশ্য দেখা যায় তা হয়তো বাকি আর কোথাও থেকে দেখা যাবে না। তাই আমি রেকমেন্ড করব আপনারা যারা আসছেন তারা যেন অবশ্যই একবার এই ক্যাথিড্রালটা ঘুরে যাবেন। এই যে দেখুন, এটাকে আরেকটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। ভাবতে কীরকম অবাক লাগে না, এত বছর আগে যেসব কারিগররা এই ক্যাথিড্রাল বানিয়েছিল তাদের হাতের কাজ কি নিখুঁতভাবে চারিদিকে নকশা করেছে, দেখলেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। যীশুখ্রিস্টের যে মেন মূর্তিটা ছিল ক্যাথিড্রালে, তার বাঁদিকে এই যে সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ম্যাডোনা উইথ দ্য চাইল্ড। 19 শতকের মাঝামাঝি সময় ক্যাথিড্রালে এই মূর্তিটা কিন্তু স্থাপন করা হয়েছিল। এই যে আরও একটা ভীষণ সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই। ক্যাথিড্রালে যে মেন চেম্বারটা রয়েছে সেখানে একদম ওপর দিকে, মানে সিলিংয়ের ঠিক কাছাকাছি জায়গায় দেখুন রং বেরঙের কাঁচ দিয়ে স্কাইলাইট মতন করা রয়েছে, যেখান দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে। আর সূর্যের আলো সেই রং বেরঙের কাঁচের ওপর পড়ে তার একটা কীরকম প্রতিফলন, কি সুন্দর দেওয়ালের মধ্যে তৈরি হয়েছে। দেখুন, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই কাঁচের জায়গাগুলো ওই কারণেই বানানো হতো আগেকার দিনে বিভিন্ন ক্যাথিড্রালে, যাতে সূর্যের আলোটা এখানে ঢুকে নানান রকম প্রতিফলন তৈরি করতে পারে।
এখন এই স্টেয়ার্স দিয়ে আমরা উপরে উঠছি টেরাসে। টেরাস থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ওখান থেকে আরো কিছু খাড়া এরকম সিঁড়ি আছে। বাবা, সিঁড়িগুলো খুব উঁচু। সেই সিঁড়ি দিয়ে একেবারে টপে ওঠা যায়। সিঁড়িগুলো প্রচন্ড খাড়া সিঁড়ি। বাবা, খুব ঠান্ডা। চলুন ক্যাথেড্রালের এই ওপর থেকে আপনাদেরকে পোর্তো সেই আইকনিক ব্রিজটা একবার দেখাই, যার নাম হচ্ছে লুইস ওয়ান ব্রিজ। আর এই ব্রিজটা দেখার জন্যই কিন্তু বহু দূর দূর থেকে লোক পোর্তো বেড়াতে আসে। এই ডাবল ডেক মেটাল ব্রিজটার কিন্তু আরেকটা বিশেষত্ব রয়েছে। এই ব্রিজের মাঝখান দিয়ে দেখুন বয়ে চলেছে দুরো রিভার, আর তার দুপাশে যে স্থলভাগ দেখতে পাচ্ছেন সেই দুদিকে কিন্তু দুটো একদম সম্পূর্ণ আলাদা শহর। এই ব্রিজের একদিকে রয়েছে পোর্তো আর আরেক দিকে রয়েছে ভিলানোভা দে গায়া নামে আরেকটা শহর। তাই যারা গাড়িতে করে এই ব্রিজটা ক্রস করছেন তারা জাস্ট এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু একটা সম্পূর্ণ নতুন শহরে পৌঁছে যাচ্ছেন। এটা ঠিক যেন আমাদের দেশের কলকাতা আর হাওড়ার মতন, তাই না? মাঝখান দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে, এক পাশে কলকাতা আরেক পাশে হাওড়া। এটাও ঠিক একদমই সেরকম মনে হচ্ছে। ক্যাথিড্রালের এত উপর থেকে নিচে নীল রঙের দুরো নদী, তার সঙ্গে সোনালি রঙের সূর্যের প্রথম আলো, আর তার সঙ্গে যোগ হয়েছে ক্যাথিড্রালের নিচে বসে থাকা একজন সঙ্গীত শিল্পীর সুন্দর গান আর গিটার। সব মিলিয়ে পরিবেশটা এত মনোরম লাগছে, মনে হচ্ছে যেন আরও অনেকক্ষণ এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি আর চারিদিকে দৃশ্য দেখি। আপনারা যারা মেট্রো করে আসবেন, এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে সাও বেন্ডো। আর এই মেট্রো স্টেশন থেকে বেরিয়েই
এখানে এরকম ক্রিসমাস মার্কেট বসেছে, ছোট ছোট ঘর করা, এগুলো সব দোকান। এখন সকালবেলা খোলেনি, আর একটু পরে সব খুলে যাবে, আর সন্ধেবেলায় তো থাকবেই, আলো টালো জ্বলবে। এদিকেও বসেছে কিছু দোকান। কালকে আমরা যেখানে খেতে গেছিলাম ওটা মেন সেন্ট্র হলেও ক্রিসমাসের যে ডেকোরেশন বা আলোকসজ্জা সেগুলো এই এরিয়াতেই হয়েছে। আমরা এখন পোর্তোর সেই আইকনিক ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এখানে ট্রাম লাইন করা রয়েছে, এখানে হয় ট্রাম চলবে বা পায়ে হেঁটে ঘোরা যাবে। এখানে আর কোনো গাড়ি ঘোড়া কিন্তু এখানে অ্যালাউড না। এই যে এখান থেকে দুরো রিভারের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। আর এই ব্রিজের নিচের যে অংশটা রয়েছে, দূর থেকে দেখালে আপনারা বুঝতে পেরেছেন হয়তো, সেই নিচের অংশটা দিয়ে বাকি যানবাহন চলাচল করতে পারে। এখানে প্রচুর ছোট বড় বোট দাঁড়িয়ে রয়েছে। এই যে এদিকে কিছু বড় বড় ক্রুজ টাইপেরও দাঁড়িয়ে রয়েছে। এগুলো সাধারণত ট্যুরিস্টদের নিয়ে এই পুরো নদীটা ঘোরায়। আমরা আজকে এই ট্যুরটা করছি না, কারণ আমরা দুরো ভ্যালির দিকে বেরিয়ে যাব, আমাদের হাতে সময় খুব কম। এই ট্রাম লাইন ক্রস করে একটা ট্রাম আসছে, তাড়াতাড়ি চলে যাই। এই যে এই পাশে দূরে দেখতে পাচ্ছি আরও একটা এরকমই ব্রিজ তৈরি করা রয়েছে। যদিও ওই দূরের ব্রিজটা ডাবল ডেকার ব্রিজ নয়, মানে ওই ব্রিজের একমাত্র ওপর দিয়েই গাড়ি ঘোড়া চলছে দেখতে পাচ্ছি, তবুও ব্রিজের আদলটা কিন্তু এই ব্রিজের সঙ্গে মানানসইভাবেই বানানো হয়েছে। 1886 সালে নির্মিত মেটালের এই আর্ক ব্রিজের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে। এর লম্বাটা মানে লেন্থ হচ্ছে 172 মিটার বা 564 ফিট, এবং এটা কিন্তু পৃথিবীর সবথেকে লম্বা মেটাল নির্মিত আর্ক ব্রিজ, যার এরকম দুটো ডেক রয়েছে, যেখানে এক একটা ডেকে এক এক রকমভাবে যানবাহন চলাচল করে। যদিও আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তাও মনে মনে ইচ্ছা ছিল তাড়াতাড়ি করে এই জায়গাটা একটু ঘুরে আমরা যে কোনো একটা বাঙালি দোকান দেখে সেখান থেকে জমিয়ে খাওয়া দাওয়া করব। তাই যেই বলা সেই কাজ, আমরা ফোনেতে খুঁজে খুঁজে এই একটা বাংলাদেশি দোকান খুঁজে পেলাম। এখানে সব খাবার এত সস্তা এবং এত সুন্দর ফ্রেশ বানিয়ে দিচ্ছে। আমরা এই বড় বড় সিঙ্গারাগুলো নিলাম, ভেতরে একেবারে স্টাফিং ভর্তি, আর একদম আমাদের কলকাতা সিঙ্গারার মতনই খেতে। এটা একটা বাংলাদেশি দোকান, আর সিঙ্গারার দাম ছিল 1 ইউরো করে। আর এই জিলিপিগুলো দেখছেন, এই জিলিপিগুলো এত মুচমুচে রসালো, খুব সুন্দর খেতে, তার দাম ছিল 50 সেন্ট মাত্র। তাই আমরা এখানে মন ভরে পেট ভরে খাওয়া দাওয়া করলাম, চা খেলাম, আর তার সাথে আমাদের লাঞ্চে খাওয়ার জন্য বিরিয়ানি প্যাক করে নিলাম। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকবে
পর্তুগালে যেখানে ওয়াইন তৈরি হয় সেই রাজ্যের গল্প নিয়ে এবং টাটকা ফ্রেশ ওয়াইন খাওয়ার গল্প নিয়ে। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে দুরো ভ্যালিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।